পুকুর পাড়ে বসে আছে একটা মেয়ে। বয়স কত হবে, 15 কি 16 এইরকম। একটুখানি শান্তির জন্য আর নিজেকে সময় দিতে বসেছিল পুকুর পাড়ে। কিন্তু শান্তিটা পেল কোথায়? সেই ডাক আসলো বাড়ি থেকে। কিরে নুরাত, কই তুই? বাড়িতে আয় তাড়াতাড়ি। মেয়েটি উত্তর দিল, হ্যাঁ যাচ্ছি। পরিচিত হওয়া যাক। নাম নুসরাত জাহান নুরাত। মা বাবার একমাত্র সন্তান। তার বয়স যখন 6 বছর তখন তার মা বাবা একটা গাড়ি দুর্ঘটনায় মারা যায়। তখন থেকে চাচা চাচির কাছে বড় হয়েছে। এখন গল্পে ফেরা যাক। নুরাত উফ, আমাকে একটু একাও থাকতে দেবে না। বাড়িতে থাকলে দম বন্ধ হয়ে সেটা তো বুঝবে না, খালি কাজ করে নেয়। নিজেও বিড়বিড় করতে করতে বাড়িতে যাচ্ছে। বাড়ির উঠানে পা দিতেই ঠাস করে একটা চর বসিয়ে দিল মেয়েটার গালে। চাচি, এই মেয়ে সারাদিন টইটি করে করে পাড়া ঘুরিস, কাজকাম কে করবে? তোর মরা মা কি কবর থেকে উঠে এসে সব কাজ করে দিয়ে যাবে? নুরাত অশ্রু চোখে গালে হাত দিয়ে চাচির দিকে তাকিয়ে আছে। তার মাকে নিয়ে আবার উল্টোপাল্টা কথা বলছে। তখন সে তার চাচিকে বলল, নুরাত চাচি, তুমি আমার মাকে নিয়ে একদম কোনো খারাপ কথা বলবেন না। সব সময় কেন আমার মাকে তোলে কথা বলেন? আমার খারাপ লাগে শুনতে। চাচি, তোর এত বড় সাহস যে তুই আমার মুখে মুখে কথা বলিস? চাচি আবার চর মারতে যাবে, ওই সময় নুরাত তার চাচির হাত ধরে ফেলে। তখন নুরাত বলে, নুরাত শুনুন চাচি, ছোট থেকে অনেক মার খেয়েছি, চর খেয়েছি, আপনার হাতে কিছু বলিনি। কিন্তু আমার মাকে নিয়ে একটাও বাজে কথা বলবেন না, বলে দিলাম, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। তখন নুরাতের চাচা আর চাচাতো ভাই আসেন। তখন নুরাতের চাচা জিজ্ঞাসা করে, কি হয়েছে? তোমরা এত চেঁচামেচি কিসের জন্য করছো? নুরাতের চাচা আহনাফ খন্দকার, চাচি ফাহিদা। তাদের দুটো ছেলে সন্তান আছে। তাদের নাম হলো, বড় সন্তানের নাম রাহান খন্দকার। রাহান নুরাতের 4 বছরের বড়। আর ছোট সন্তানের নাম হলো তুষার খন্দকার। তুষার নুরাতের 2 মাসের বড়। তখন নুরাত তার চাচাকে বলল, নুরাত চাচা চাচিকে বারণ করবে, মাকে নিয়ে যেন কোনো বাজে কথা না বলে। তাহলে কিন্তু আমিও চুপ থাকবো না। চাচা, আচ্ছা আমি বারণ করে দিচ্ছি। আহনাফ তার স্ত্রীর দিকে তাকিয়ে বলল, তুমি ওর নিয়ে কেন কথা বলো? মারা গেছেন মানুষটি, বাদ দাও এসব কথা। ফাহিদা তার স্বামীর দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। সে কথা বলতে যাবে, তার আগেই আহনাফ তার স্ত্রীকে কথা বলতে না দিয়ে সবার উদ্দেশ্যে বলল, চাচা, যে যার ঘরে যাও এক্ষুনি। সবাই তার কথা মতো চলে গেল যে যার ঘরে। নুরাত কান্না করতে করতে তার ঘরে এসে দরজা লাগিয়ে দিয়ে খাটের উপর শুয়ে কান্না করতে করতে বলল, নুরাত, মা বাবা তোমরা কেন আমাকে রেখে চলে গেলে? আমাকেও তোমাদের সাথে নিয়ে যেতে। ভালো লাগে না আমার এত অপমান, এত কষ্ট আমি সহ্য করতে পারি না, খুব কষ্ট হয়। কেউ কি নেই যে আমাকে কষ্ট থেকে বের করে নিয়ে যাবে? বলে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল নুরাত। অন্যদিকে শহরের একজন নামকরা বিজনেসম্যান আরমান চৌধুরী, সে আজ অনেক ব্যস্ত, কেননা তার একমাত্র ছেলে আজকে দেশে আসবে। আর আরমান চৌধুরীর স্ত্রী রাজিয়া খাতুন, সে তো রান্না নিয়ে ব্যস্ত। তার ছেলে কি পছন্দ করে সেগুলো সব রান্না করছে। তাদের একমাত্র ছেলে আসমিন রাজ চৌধুরী আজ বিগত 8 বছর পর পড়াশোনা শেষ করে নিজ দেশে ফিরছে। মা বাবার কাছে খুশি তো হওয়ারই কথা। আরমান চৌধুরী তার ছেলেকে নিতে এয়ারপোর্ট যাচ্ছে। আরমান চৌধুরী এর ফোনে কল এসেছে, তার ছেলে রাজ কল করেছে। রাজ, বাবা কোথায় তুমি? আর কত সময় লাগবে আসতে? আরমান, এই তো চলে এসেছি, আর কিছু সময় লাগবে, জ্যামের মধ্যে ছিলাম। রাজ, আচ্ছা তাড়াতাড়ি এসো, রাখছি। আরমান, হ্যাঁ বলে ফোন রেখে দিল। রাজ নিজ মনে বলছে, কত বছর পর দেশে ফিরলাম, বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। 20 মিনিট পর রাজের বাবা গাড়ি নিয়ে আসলো। গাড়ি থেকে নেমে ছেলেকে দেখতে পেল আরমান চৌধুরী। ছেলেকে এত বছর পর দেখে বুকে জড়িয়ে নিল আরমান চৌধুরী, তেমন রাজও। আরমান রাজকে জিজ্ঞেস করল, আরমান কেমন আছিস বাবা? তোকে কত বছর পর দেখলাম, এখন শান্তি লাগছে। রাজ, আমি অনেক ভালো আছি, তোমাকে দেখে আরো ভালো হয়ে গেলাম, মাকে দেখলে আরো বেশি ভালো হয়ে যাব। তুমি কেমন আছো? আরমান, আমিও ভালো আছি, চল যাওয়া যাক তাহলে, তোর মা অপেক্ষা করছে তোর জন্য। রাজা, হ্যাঁ। কথা বলতে বলতে গাড়িতে উঠল 2 বাবা ছেলে। নুরাত ঘুম থেকে উঠল মাগরিবের আজানের সময়। ঘুম ভাঙতেই শুনতে পেল আজান দিচ্ছে। নুরাত বুঝতে পারল না যে সন্ধ্যা হয়েছে নাকি রাত হয়ে গেছে। তাই ঝট করে খাট থেকে উঠে জানালার কাছে এসে দাঁড়ালো। নুরাত, যাক বাবা, মাগরিবের আজান দিচ্ছে, ভেবেছিলাম ইশার, বলে ঘর থেকে বের হলো।
সে নামাজ পড়বে, তাই কলপারে গেল। ও করে নামাজ পড়তে বসলো। নামাজ শেষ হলো, উদ্দেশ্য রান্না ঘরে যাওয়া। নুরাত নিজের মনে মনে বলল, না জানি চাচি কি যে করে। চিন্তায় পড়ে গেল নুরাত। এসেছেন মহারানী, ঘুম হলো আপনার? চমকে উঠল নুরাত তার চাচির কথায়। গেছেন ফিরে দেখে চাচি দাঁড়িয়ে আছে। নুরাত মেকি হাসি দিয়ে বলল, নুরাত, আসলে কখন ঘুমিয়ে গিয়েছিলাম বুঝতে পারি নাই। তুমি বলো কি কাজ আছে, আমি করে দিচ্ছি। ফাহিদা, আমাদের জন্য চা বানা, আর রাতের খাবার গরম করে রাখিস। নুরাত, আচ্ছা। নুরাত চা বানাচ্ছে আর ভাবছে, মা বাবা যদি বেঁচে থাকতো কত ভালো হতো। এসব ভাবতে ভাবতে চোখে পানি চলে এলো মেয়েটার। সে মেনে নিয়েছে সবই তার ভাগ্য। চা বানানোর পর সে চাচা চাচির ঘরে গেল চা দিতে। নুরাত, চাচি তোমাদের চা। আহনাফ, আই রেখে যা টেবিলের উপর। চা রেখে যেতে নিল, আর চাচি পেছনে থেকে বলল, ফাহিদা, তোর ভাই আসবে কালকে বুঝেছিস। নুরাত প্রত্যুত্তরে আচ্ছা বলে ঘর থেকে চলে গেল। নুরাত তার চাচাতো ভাইদের খুব ভালোবাসে, তার ভাইরাও তাকে অনেক ভালোবাসে, একমাত্র বোন বলে কথা। নুরাত ভাবতেই খুশি হয়ে যাচ্ছে রাহান ভাইয়া আসবে। নুরাতের পড়াশোনা থেকে শুরু করে যাবতীয় খরচ রাহান আর আহনাফ দেয়। রাহান যা দেয় তা লুকিয়েই দেয়, কারণ তার মা জানতে পারলে চেঁচামেচি করবে আর রাহানের তা পছন্দ না। রাজ বাড়িতে প্রবেশ করতে করতে জোরে চিৎকার করে তার মাকে ডাকলো, মা আমি এসে গেছি, তোমার ছেলে চলে এসেছে। কোথায় তুমি? উদ্ধৃতি চিহ্ন। রাজিয়া, বাবা তুই চলে এসেছিস। কেমন আছিস বাবা? তুই কত শুকিয়ে গেছিস। বলে কান্নায় ভেঙে পড়ল রাজের মা। রাজা তার মায়ের কান্না দেখে বলল, রাজ, আহা মা, তুমি এইভাবে কান্না করছো কেন? দেখো, আমি অনেক ভালো আছি আর সুস্থ আছি। তুমি এখন কান্না থামাও। রাজিয়া, তুই কান্না থামাতে বলছিস? মাকে তে তোর মনেই পড়ে না? মা কেমন আছে সেটাও তো দেখে যেতে পারতিস। কিন্তু এত বছরে একবারও মার কাছে আসতে মন চাইনি। বলে আবার কান্না শুরু করলো। স্ত্রীর এমন করে কান্না দেখে আরমান চৌধুরী বলল, আরমান, কি শুরু করলে বলো তো? ছেলেটা অনেক দূর থেকে এসেছে, ঘরে যেতে দাও, ফ্রেশ হয়ে আসুক, তারপর যত কাঁদতে হয় কেঁদো। এখন রাজকে যেতে দাও। রাজিয়া, হ্যাঁ বাবা যা, ফ্রেশ হয়ে আই, আমি তোর জন্য কফি বানাচ্ছি। রাজ, আচ্ছা। ব্ল্যাক কফি, 1 চামচ চিনি। রাজিয়া, আচ্ছা বলে রান্নাঘরে চলে গেল আর রাজ নিজের ঘরে। রাজ, বাহ, ঘরের কিছুই বদলায়নি দেখছি। মা সব গুছিয়ে একই রকম রেখেছে। এসব বলে লাগেজ থেকে নিজের জামা কাপড় তোয়ালে বের করে ওয়াশরুমে চলে গেল। নুরাত এগুলো তার ভাইয়ের কথা ভাবতে ভাবতে পড়তে বসলো। সামনে তার স্কন পরীক্ষা, খুব চিন্তায় আছে সে। নুরাত পড়ালেখায় আহামরি কিছুই না, মোটামুটি ভালো ছাত্রী। রাজিয়া ছেলের জন্য কফি নিয়ে রাজের ঘরে গেল। দরজার সামনে দাঁড়িয়ে রাজকে ডাকলো, রাজিয়া, রাজ তোর কফি নিয়ে এসেছি। সাড়া না পেয়ে ঘরের ভেতর গেল। দেখলো রাজ এখনো বাথরুম থেকে বের হয়নি, তাই জোরে করে বলে গেল, রাজিয়া, তোর কফি রেখে গেলাম টেবিলে, খেয়ে নিস। মায়ের কথা কর্ণকুহরে গেল, কিন্তু কোনো উত্তর দিল না। মা ঘর থেকে বের হবার বেশ কিছু সময় পর রাজ বের হলো বাথরুম থেকে। পরনে তার কালো রঙের একটি টি শার্ট আর ছাই রঙা হাফ ট্রাউজার। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে কফির কাপ হাতে নিয়ে ব্যালকনিতে গেল। তোয়ালে রেখে কিছু সময় সেখানে দাঁড়িয়ে থেকে কফি শেষ করে ঘরে আসলো। ঘরে এসে লাগেজ থেকে হেয়ার ড্রায়ার বের করে ড্রেসিং টেবিলের সামনে এসে চুল শুকিয়ে নিল। কিছু সময় রেস্ট নিয়ে নিচে নামলো। মা বাবাকে দেখলো সোফায় বসে আছে। মাকে বলল, রাজ, মা খেতে দাও, খিদে পেয়েছে। রাজিয়া, হ্যাঁ বাবা আই বস। রাজ ডাইনিং টেবিলে বসে পড়ল। রাজিয়া তার ছেলেকে খাবার বেড়ে দিচ্ছে। রাজ আবদার করল, রাজ, মা, খাইয়ে দাও, অনেক দিন তোমার হাতে খাইনি। রাজিয়া ছেলের কথা শুনে মুচকি হেসে পাশে বসে খাবার খাইয়ে দিতে লাগলো। রাজিয়া, রাজ, রাজ, জি মা। রাজিয়া, আমি আর তোর বাবা ভাবছি গ্রাম থেকে ঘুরে আসব। যাবি তুই? রাজ, অবশ্যই। এটা আবার জিজ্ঞেস করতে হয়, কবে যাবা? রাজিয়া, 2 দিন পর। রাজ, আচ্ছা। রাজ খাবার খাওয়ার শেষে তার বাবাকে জিজ্ঞেস করলো, রাজ, বাবা খাবার কখন খাবা? আরমান, একটু পর, অফিসের কাজ করছি, শেষ হলে খাবো। তুমি রেস্ট নাও। রাজ, ঘুমাবো, ঘুম পাচ্ছে ভীষণ। রাজিয়া, হ্যাঁ বাবা যা ঘুমিয়ে পড়। রাজ, ওকে গুড নাইট। রাজিয়া আর আরমান ছেলেকে গুড নাইট বলে নিজেদের কাজে মন দিল। পড়া শেষ করে নুরাত রান্নাঘরে এলো খাবার গরম করার উদ্দেশ্যে।
মাটির চুলায় আগুন জ্বালিয়ে ভাত রান্না করলো আর তরকারি গরম করে নিল। তারপর সবাইকে ডাকলো খাবার খাওয়ার জন্য। সময় চোখের পলকে চলে যায়। দেখতে দেখতে 2 দিন চলে গেল। নুরাতের চাচাতো ভাই রাহান চলে যাবে আজকে। নুরাতের খুব মন খারাপ আর তুষারেরও মন খারাপ, তার বড় ভাই চলে যাবে আজকে। নুরাত, ভাইয়া এই 2 দিন এর জন্যেই এসেছিলে? ভালো লাগছে না তুমি চলে যাচ্ছ? মন খারাপ করে কথাগুলো বলল। রাহান, আরে পাগলি, আসবো তো আবার। পরের বার এসে 1 সপ্তাহ থেকে যাব কেমন? তুষার, ভাই, পরের বার আসলে আমার জন্য একটা ভালো জুতো নিয়ে আসবে কিন্তু। রাহান, আচ্ছা, নিয়ে আসবো, কিন্তু একটা শর্ত। তুষার আর নুরাত একসাথে বলল, কি শর্ত? উদ্ধৃতি চিহ্ন। রাহান, ভালো করে পড়াশোনা করতে হবে, তাছাড়া কিছু পাবি না। তুষার, আমি কি খারাপ পড়াশোনা করি নাকি? রাহান, সেটা আমার জানা আছে, আমি সবই খবর পাই। হ্যাঁ জানি, তোকে কে খবর দেয়? মায়ের কথায় রাহান পেছনে তাকালো। ফাহিদা, এই মেয়ে তো চাই আমাদের বিরুদ্ধে তোর মন বিষিয়ে দিতে। নুরাত, চাচি কি বলছেন এইসব? ফাহিদা, কেন গায়ে লাগলো? রাহানের দিকে তাকিয়ে, এই নে ধর তোর জন্য আচার। রাহান আচারের বোয়ামটা হাতে নিল। রাহান, ধন্যবাদ মা। ফাহিদা, এখন দেরি হচ্ছে না, যে দাঁড়িয়ে গল্প করছিস? রাহান মায়ের কথায় গুরুত্ব না দিয়ে নুরাতকে জিজ্ঞেস করলো। রাহান, তোর জন্য কি নিয়ে আসবো? নুরাত, আমার কিছু লাগবে না, তুমি ভালো থাকলেই হবে। রাহান মুচকি হেসে বলল। রাহান, আচ্ছা, আসি তাহলে। ফাহিদা, সাবধানে যাস বাবা। রাহান, দোয়া করো। ফাহিদা চোখের পানি মুছে ছেলের মাথায় হাত দিয়ে ছেলেকে বিদায় দিল। মা কখন বের হবে? আমি রেডি, তাড়াতাড়ি এসো। উদ্ধৃতি চিহ্ন। রাজ তার মাকে বলতে বলতে নিচে নামলো। রাজ, মা কি রেডি হয়েছে বাবা? রাজ প্রশ্ন করলো তার বাবাকে। আরমান, কে জানি, কখন থেকে ডাকছি, নিচে নামার নাম নাই। রাজিয়া, এসে গেছি আমি। তোমরা বাপ ছেলে চিৎকার করে বাড়ি মাথায় তুলছো কেন? আরমান, চিৎকার করছি কি সাধে, সময় দেখেছো? রাজিয়া, ও হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। রাজ, হয়েছে তোমাদের কথা, চলো এবার। আরমান, হ্যাঁ চল। সবাই বাড়ি থেকে বের হয়ে গাড়িতে বসে পড়ল। রাজ গাড়ি ড্রাইভ করবে। তারা রওনা দিল গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তাদের গ্রামের বাড়িতে যেতে 4-5 ঘন্টা সময় লাগে। ফাহিদা তার ছোট ছেলেকে জিজ্ঞেস করছে। ফাহিদা, আজকে দুপুরে কি রান্না করব? বল। তুষার, আমি জানি না, যেটা ইচ্ছে সেটা রান্না করো। ফাহিদা, সকালে ও তো কেউ কিছু খেলি না। নুরাত, চল রান্না ঘরে আমার সাথে। তুষার, ও কেন রান্না ঘরে যাবে? স্কুল আছে, যেতে হবে। নুরাত, চল। কাউকে কিছু বলতে না দিয়ে নুরাতকে টেনে নিয়ে গেল। তুষার, যা তৈরি হয়ে নে, স্কুলে যেতে হবে। নুরাত, আচ্ছা যাচ্ছি। রাজরা এখন রাস্তায়। রাজ বলল। রাজ, খিদে পেয়েছে খুব, গাড়ি কোনো রেস্টুরেন্টে দাঁড় করাই। আরমান, আচ্ছা, সকালে কিছু খাওয়া হয় নাই, আমারও খিদে পেয়েছে। কি বলো রাজিয়া? রাজিয়া, হ্যাঁ, এটাই ভালো হবে। রাজ গাড়ি একটা রেস্টুরেন্টের সামনে দাঁড় করায়। রাজের মা বাবা গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টের ভেতরে যাবার জন্য পা বাড়ায়। রাজের বাবা বলল, গাড়ি পার্ক করে তাড়াতাড়ি আই। রাজ প্রত্যুত্তরে কিছু না বলে গাড়ি পার্কিং সাইটে পার্ক করতে চলে গেল। রাজ গাড়ি পার্ক করে রেস্টুরেন্টের ভেতর গেল। খাবার খাওয়া শেষে আবার গাড়িতে উঠে রওনা দিল গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তুষার, আমি তৈরি, চল, বলল নুরাত। তুষার প্রত্যুত্তরে বলল, চল। নুরাত আর তুষার কিছু সময় হেঁটে ভানে উঠে পড়ল স্কুলে যাবার জন্য। রাজরা 4.5 ঘন্টা জার্নি করার পর নিজেদের গন্তব্যস্থলে পৌঁছালো। আরমান, বাহ রাজ, তুই গ্রামের বাড়ির রাস্তা ভুলিসনি। রাজ, না বাবা, অনেক ভালো করেই মনে আছে। রাজিয়া, আচ্ছা বাড়ির মধ্যে চলো। রাজ, গাড়ি কি এখানেই থাকবে? আরমান, হ্যাঁ, চুরি হবে না, চিন্তা করিস না। রাজ, আচ্ছা, বলে তারা বাড়ির ভেতর প্রবেশ করলো। বাড়ির ভেতরে যেতেই একজন বয়স্ক মহিলা এবং 2জন মধ্যবয়স্ক মহিলা আর লোক এবং একজন 20-21 বছর বয়সী যুবক তাদের দিকে এগিয়ে এলো। ওনারা রাজাদের গ্রামের বাড়ি দেখাশোনা করে। তাদের নামগুলো হলো, বয়স্ক মহিলাটির নাম সাবিদা, তার ছেলে মুবারক, তার স্ত্রী নিশি, এবং মুবারক ও নিশির ছেলে নাইম। বয়স্ক মহিলাটি তাদের কাছে এসে রাজের মাকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে কান্নারত কণ্ঠে বলল, কেমন আছো মা তুমি? উদ্ধৃতি চিহ্ন। রাজিয়া, আমি ভালো আছি চাচি, তুমি কেমন আছো? সাবিদা, কেমন আর থাকবো বলো, বুড়ো হয়ে যাচ্ছি, শুধু মৃত্যুর জন্য দিন গুনছি।
রাজ, কি বলছো তুমি দাদি? তুমি তো এখনো সুইট 16 আছো। সাবিদা, ওমা এটা আমাদের আশু দাদু ভাই নাকি? রাজ, জি দাদি আমি। নাইম, কেমন আছো ভাই? রাজ, আমি ভালো আছি। তুই কেমন আছিস? নাইম, আমিও ভালো আছি। রাজ, চাচি কেমন আছো? নিশি, ভালো আছি বাবা। রাজ তার মায়ের উদ্দেশ্যে বলল। রাজ, মা বাবা কোথায়? রাজিয়া, তোর বাবাকে আর দেখতে পাবি তাই, তার ভাইয়ের সাথে বাহিরে গেছে। নিশি, ঠিক বলেছেন ভাবি। এগুলো কথোপকথনের পর যে যার নির্ধারিত ঘরে গেল। রাজ ঘরে প্রবেশ করে লাগেজ থেকে কাপড় বের করে ঘর থেকে বের হলো গোসল দেওয়ার জন্য। রাজ, অনেক টায়ার্ড লাগছে, শাওয়ার নিতে হবে। রাজের মা তাকে পেছনে থেকে ডাক দিয়ে বলল। রাজিয়া, কোথায় যাচ্ছিস বাবা? রাজ, শাওয়ার নিতে যাচ্ছি। রাজিয়া, আচ্ছা যা, গোসল দিয়ে রান্নাঘরে আসিস খাবার খাওয়ার জন্য। রাজ হাঁটতে হাঁটতে আচ্ছা বলে গোসল করার উদ্দেশ্যে চলে গেল। গোসল করা শেষে বেরিয়ে এলো। মাথা মুছে তাওয়ালটা আঙিনার দড়িতে শুকাতে দিয়ে রান্নাঘরে গেল। রান্নাঘরে প্রবেশ করতেই দেখতে পেল হরেক রকমের খাবার রান্না করেছে তার দাদি আর চাচি। রাজ, আর তোমরা এতগুলা খাবারের আইটেম বানিয়েছো কাদের জন্য? নিশি, ওমা, কেন তোমাদের জন্য? আরমান, তাই বলে রকমের পদ। সাবিদা, কতদিন পর এসেছিস তোরা? আর আমার দাদু ভাই কত বছর পর এসেছে, একটু খাতির যত্ন করতে হবে তো। নিশি, বিকেলে পিঠা বানাবো। কি বলেন ভাবি? আরমান চৌধুরী পিঠার কথা শুনে বেশ খুশি। তিনি বললেন। আরমান, বাহ, শীত না আসতেই পিঠা, বিকেলে তো ভারী আনন্দ হবে। কি বলিস মুবারক? মুবারক, হ্যাঁ ভাই, অনেক দিন পর আবারে বাড়িতে প্রাণ ফিরে এলো, তোমরা এসেছো বলে। এগুলো কথোপকথনের মধ্যে তাদের আহার সম্পূর্ণ হলো। রাজিয়া ছেলেকে বলল। রাজিয়া, রাজ, ঘুমা গিয়ে, তোকে খুব ক্লান্ত দেখাচ্ছে। রাজ, বিকেলে ডাক দিও। গেলাম, থাকো সবাই। সবাই আচ্ছা বলে রাজকে বিদায় দিল। বাড়ির পুরুষরাও খাবার খেয়ে ঘরে চলে গেল। নিশি, ভাবি একটা কথা বলবো। রাজিয়া, হ্যাঁ বলো, জিজ্ঞেস করার কি আছে? সাবিদা, আমি বলছি, তোমার দ্বারা হবে না। রাজিয়া, কি বলতে চাও তোমরা বলো তো তাড়াতাড়ি। সাবিদা, আমার আশু দাদু ভাই এর বিয়ে নিয়ে কিছু ভেবেছ? রাজিয়া, না চাচি, সবে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে, বিয়ে নিয়ে এখনো কিছু ভাবি নাই। নিশি, আমার দেখা একটা মেয়ে আছে ভাবি। সাবিদা, তুমি আবার কোন মেয়ে দেখছো? রাজিয়া, কোন মেয়ে? নিশি, রাহানের বোন। রাজিয়া, রাহান কি? সাবিদা, নওয়াজের মেয়ের কথা বলছে। আর রাহান হলো আহনাফের বড় ছেলের নাম। রাজিয়া, নওয়াজ ভাইয়ের মেয়ে আছে। সাবিদা, হ্যাঁ। রাজিয়া, বয়স কত মেয়েটার? নাম কি? নিশি, নুরাত নাম, আর বয়স 16। রাজিয়া, অনেক অল্প বয়স তো, আমার রাজের চেয়ে 10 বছর ছোট। সাবিদা, বউ তুমি হঠাৎ নুরাতের কথা তুললে কেন? নিশি তার শাশুড়ির প্রশ্নে ভরকে গেল। কি বলবে বুঝতে পারছে না, তাই মনে সাহস নিয়ে সত্যি কথায় বলল। নিশি, আসলে মা ও আহনাফ ভাই নুরাতের জন্য ভালো ছেলে খুঁজে দিতে, তাই আর কি বললাম ভাবিকে। শেষের কথাটা মাথা নিচু করে বলল। রাজিয়া আর কথা না বাড়িয়ে বলল। রাজিয়া, আমার ঘুম পাচ্ছে ভীষণ, ঘুমাতে গেলাম। আর তোমরাও রেস্ট নাও, অনেক কাজ করেছো সারাদিন। সাবিদা, আচ্ছা মা যাও। রাজিয়া চলে গেল ঘুমানোর জন্য। আর সাবিদা তার ছেলের বউকে বলছে। সাবিদা, তোমার কি জ্ঞান নাই বউ? তুমি এত ছোট একটা মেয়ের বিয়ের কথা বলছো। নিশি, আমার ভুল হয়ে গেছে মা, আসলে আহনাফ ভাই বলল তাই। সাবিদা তার ছেলের বউকে হাতের ইশারায় চুপ করতে বলে উঠে চলে গেল। আর নিশি বোকার মতো ভাবছে, আমি কি এমন বললাম তাই মা রেগে গেল। এগুলো হাজি বাজি ভাবতে ভাবতে সেও নিজের ঘরে চলে গেল বিশ্রাম করতে। বিকেল 4টার সময় নুরাত আর তুষারের স্কুল ছুটি হয়েছে। তারা ভান বাড়িতে আসলো, আর যে যার ঘরে চলে গেল। নুরাত ফ্রেশ হয়ে খাবার খেয়ে পুকুর পাড়ে গেল। নুরাতের আজ মন খারাপ, অজানা কারণে। তার চাচি আজকে ডাকলেও সে যাবে না, ঠিক করলো মনে মনে। রাজিয়া ঘুম থেকে উঠে আঙিনায় এলো। এসে দেখে যে নিশি বসে আছে চুপচাপ। রাজিয়া নিশির কাছে গিয়ে বলল। রাজিয়া, এখানে বসে আছো কেন? নিশি রাজিয়ার কণ্ঠ শুনে চমকে উঠলেন। পরবর্তীতে নিজেকে স্বাভাবিক করে বলল। নিশি, না ভাবি কিছু না, এমনই বসে আছি। কিছুক্ষণ পর আবার বলল, ভাবি চলেন বাহির থেকে ঘুরে আসি, ততক্ষণে নাইমের বাবা পিঠা বানানোর জিনিসপত্র নিয়ে আসবে। কখন গেল? আমিও যেতাম, বলো নাই কেন আমায়?
আরমানের কণ্ঠ পেয়ে রাজিয়া আর নিশি তার দিকে তাকালো। প্রত্যুত্তরে নিশি বলল, নিশি ভাই আপনি ঘুমোচ্ছিলেন, তাই বিরক্ত করিনি। রাজিয়া, আচ্ছা, আমি ফ্রেশ হই, বাহির থেকে ঘুরে আসি। আরমানের দিকে তাকিয়ে বলল, রাজের বাবা তুমি ও চলো আমাদের সাথে বাহিরে হাঁটতে। আরমান, আচ্ছা। রাজিয়া ফ্রেশ হতে চলে গেল। আরমান, আমি রাজকে ঘুম থেকে উঠাই, থাকো তুমি। নিশি, আচ্ছা ভাই। রাজিয়া ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। নিশিকে জিজ্ঞেস করলো, রাজিয়া, রাজের বাবা কোথায় গেল? নিশি, ভাই তো রাজকে ঘুম থেকে উঠাতে গেল। রাজিয়া, ও, রাজ বলেছিল ঘুম থেকে উঠানোর কথা ভুলেই গেছিলাম। পরবর্তীতে আবার বলল, চলো আমরা এগোই, দুই বাপ ছেলে আসো। উদ্ধৃতি চিহ্ন। নিশি, হ্যাঁ ভাবি চলেন। রাজিয়া, চাচি কোথায়? নিশি, মা তো ঘরে আছে, নামা পড়ছে মনে হয়। রাজিয়া, ও আচ্ছা, যাওয়া যাক। নিশি, হ্যাঁ চলো। নুরাত পারে বসে গুনগুন করে গান গাইছে। নুরাত কি করছিস? নুরাত চেনা কণ্ঠ শুনে পেছনে তাকালো। নুরাত, আরে চাচি, বসে আছি। নিশির পাশে দাঁড়িয়ে থাকা ভদ্রমহিলাকে সালাম দিল। ভদ্রমহিলা ও সালামের উত্তর দিল। নিশি, ভাবি এই নুরাতের কথা বলেছিলাম, নওয়াজ ভাইয়ের মেয়ে। রাজিয়া, আচ্ছা, ভারী মিষ্টি দেখতো মা তুমি। নুরাত, ধন্যবাদ। রাজিয়া, আচ্ছা মা তোমার পুরো নাম কি? নুরাত, জি, নুসরাত জাহান নুরাত। রাজিয়া, বাহ বেশ সুন্দর নাম তো। নিশি, নুরাত শোন। নুরাত, হ্যাঁ বলো। নিশি, সন্ধ্যায় আমাদের বাড়িতে আসিস, তুষারকেও নিয়ে আসিস। নুরাত, কিন্তু কেন চাচি? নিশি, পিঠা বানাবো, আসিস তোরা। নুরাত, আচ্ছা। নিশি, বাড়িতে যা, না হলে তোর চাচি আবার চেঁচামেচি করবে। নুরাত, করুক চেঁচামেচি, ভালো লাগে না প্রতিদিন। নিশি, আচ্ছা, এলাম আমরা, তুই ও বাসায় যা। নুরাত, হ্যাঁ। রাজিয়া, আচ্ছা মা ভালো থেকো, আবার দেখা হবে। নুরাত, দোয়া করবেন। তারা কথা শেষ করে চলে গেল। নুরাত ও বাড়িতে চলে গেল। রাজিয়া আর নিশি গল্প করতে করতে বাসায় ফিরছে। হঠাৎ রাজিয়ার মনে প্রশ্ন এলো একটা, তাই সে নিশিকে জিজ্ঞেস করলো। রাজিয়া, আচ্ছা নিশি শুনো। নিশি, বলেন। রাজিয়া, নুরাতের চাচি কেন চেঁচামেচি করবে? প্রশ্ন শুনে নিশি একটু ভড়কে গেল। কি বলবে বুঝতে পারছে না। ভাবছে অন্যের পারিবারিক সমস্যার কথা কেন বলবে, আবার ভাবছে বললে কি এমন হবে, তাই আর 7-5 না ভেবে বলেই দিল। রাজিয়া, কি হলো, কি এত ভাবছো? তোমাকে কিছু জিজ্ঞেস করেছি বলো। নিশি এবার বলা শুরু করলো। নিশি, আসলে ভাবি, নুরাতের মা বাবা একটা দুর্ঘটনায় মারা গেছে, জানেনই তো। রাজিয়া, হ্যাঁ, তারপর? নিশি আবার বলা শুরু করলো। নিশি, তারপর থেকে নুরাত চাচা চাচির কাছেই বড় হয়েছে। ওর চাচি ওকে দেখতে পারে না, সব সময় কাজ করে নেয়, কথা শোনায় বকে। মেয়েটাকে খুব অবহেলা করে ওর চাচি, কিন্তু চাচা দুই ভাই খুব ভালোবাসে। নুরাতের চাচা বলেছিল ওর বিয়ের জন্য একটা ভালো ছেলের খোঁজ দিতে, তাই আপনাকে বলেছিলাম। রাজিয়া খুব মন দিয়ে শুনেছে নিশির কথাগুলো। রাজিয়া নিশির কথার প্রত্যুত্তরে আচ্ছা বলে হাঁটা ধরল বাড়ির উদ্দেশ্যে। রাজিয়া হাঁটছে আর ভাবছে রাজের বাবার সাথে আলোচনা করতে হবে। উদ্ধৃতি চিহ্ন। কারণ নুরাতকে তার বেশ পছন্দ হয়েছে। নুরাত বাসায় ফিরে তুষারকে ডাক দিল। নুরাত, তুষার, নাইম ভাইয়ার বাসায় চল। ফাহিদা রান্নাঘর থেকে বের হয়ে নুরাতকে জিজ্ঞেস করলো, কেন? নুরাত, চাচিরা পিঠা বানাবে, তাই যেতে বলেছে। নুরাতের চাচা পাশ থেকে বলল, আহনাফ, আরমান ভাই আসেছেন আজকে, বাজারে দেখা হয়েছিল, কথা হলো। ফাহিদা ও তুষার আবার নুরাতকে জিজ্ঞেস করলো, তুষার কি হয়েছে, ডাকছিস কেন? নুরাত, নাইম ভাইয়ার বাসায় চল, পিঠার দাওয়াত দিয়েছে। কথা বলতে বলতে নুরাত আর তুষার নাইমদের বাসার উদ্দেশ্যে বের হলো। রাজ ও তার বাবা সন্ধ্যায় বাসায় ফিরল, সাথে মুবারকও। রাজিয়া তার স্বামীকে বলল, রাজিয়া, তুমি নাকি আমাদের সাথে হাঁটতে যাবে বলে ছেলেকে নিয়ে বাজারে চলে গেলে। রাজ তখন তার মাকে বলল, রাজ, মা তোমাদের সাগিয়ে কি করতাম বলো, তার চেয়ে বাজারে যাওয়াই ভালো হয়েছে। রাজিয়া, হ্যাঁ, তা তো ভালো লাগবেই না। আরমান চৌধুরী বলল, পিঠা কখন বানানো শুরু করবে? সব তো নিয়ে আসা হলো। উদ্ধৃতি চিহ্ন। এর উত্তরে নিশি বলল, নিশি, আগে 2 জন মেহমান আসুক, তারপর ভাই। আরমান, কারা আসবে? কাদের দাওয়াত দেওয়া হয়েছে আবার? আমরা এসে গেছি চাচি, তুষার বলল কথাটি। তুষারের কথায় উপস্থিত সকলে বাড়ির গেটের তাকালো। রাজিয়া তো বেজায় খুশি নুরাতকে দেখে।
নিশি বলল। নিশি ভাই, এ হলো নওয়াজ ভাইয়ের মেয়ে আর এ হলো আহনাফ ভাইয়ের ছোট ছেলে। আরমান: ও আচ্ছা, তাই বলো। বড় হয়ে গেছে দেখছি। নুরাত আর তুষার সালাম দিল আরমানকে। তিনিও সালামের উত্তর দিল। পরবর্তীতে আবার জিজ্ঞেস করল, আরমান, নাম কি তোমাদের? কোন ক্লাসে পড়? তুষার আগে জবাব দিল। তুষার: আমার নাম তুষার, 10ম শ্রেণীতে পড়ি। আরমান নুরাতকে জিজ্ঞেস করল, আর তোমার নাম? উদ্ধৃতি চিহ্ন। নুরাত: আমার নাম নুসরাত জাহান নুরাত, আমিও 10ম শ্রেণীতে পড়ি। আরমান: আচ্ছা, দুইজন একই বয়সের তাহলে? তুষার: হ্যাঁ। নুরাত আমার 2 মাসের ছোট। তাদের এগুলো কথোপকথনে রাজঘর থেকে বের হয়ে চৌকাঠে পিঠ ঠাকিয়ে দাঁড়িয়ে থেকে নুরাতকে দেখছে আর তার কথা শুনছে। একধানে রাজ মেয়েটা দিকে তাকিয়ে আছে। তার কি হয়েছে সে জানে না। নিজেকে তার নিজের কাছে হ্যাংলা মনে হচ্ছে। সে ভাবছে, কি হলো আমার মেয়েটির দিকে এইভাবে তাকিয়েছিলাম কেন? উদ্ধৃতি চিহ্ন। রাজ নিজেকে ছি বলে তার মায়ের কাছে গেল। রাজিয়া ছেলে কাছে আসতেই বলল, রাজিয়া, রাজ, এটা তোর নওয়াজ চাচার মেয়ে আর এটা তোর আহনাফ চাচার ছেলে। নুরাত আর তুষার। রাজ ওহ বলে বারান্দায় পাটিতে গিয়ে বসে পড়ল। নুরাতের রাজকে তেমন ভালো লাগলো না, কেমন জানি শহরে বাবু টাইপ। সাবিদা বলল, সাবিদা, চলো রান্নাঘরে যাওয়া যাক, পিঠা বানানো শুরু হোক। মেয়েরা হ্যাঁ বলে রান্নাঘরে গেল আর ছেলেরা সবাই গল্প করতে ব্যস্ত হয়ে পড়ল। পিঠা খেতে খেতে সবাই মিলে আড্ডা দিল। নুরাত আর তুষার রাতের খাবার খেয়ে বাড়ি ফিরল। বাড়ি ফিরে তারা যে যার ঘরে চলে গেল ঘুমানোর জন্য। রাজিয়া বেশ কিছু সময় ধরে তার স্বামীকে বলতে চাইছেন কিন্তু বলতে পারছে না। সেটা আরমান বুঝতে পেরে নিজেও তার স্ত্রীকে জিজ্ঞেস করল। আরমান: কিছু বলতে চাইলে বলে ফেলো তাড়াতাড়ি, ঘুমাবো আমি। রাজিয়া: না মানে একটা কথা বলতে চাইছিলাম, কি মনে করবে বা বলবে জানি না। আরমান: আচ্ছা বলো শুনি। রাজিয়া: আমি রাজের জন্য একটা মেয়ে দেখেছি। মাথা নিচু করে বলল কথাটি। আরমান: তাকে সেই মেয়ে? রাজিয়া: নওয়াজের মেয়ে নুরাত। ঝট করে বলে ফেলল কথাটি রাজিয়া। আরমান শান্ত গলায় বলল, আরমান, সে তো অনেক ছোট রাজের থেকে। রাজিয়া: তো কি হয়েছে? মাত্র 10 বছরের ছোট, আর আমিও তো তোমার 12 বছর ছোট। আরমান: আচ্ছা, তা না হয় ঠিক আছে, কিন্তু রাজ কি রাজি হবে? আর ওর পরিবারের সঙ্গে তো কথা বলতে হবে, তারা এখন তাদের মেয়েকে বিয়ে দেবে কিনা। রাজিয়া: মেয়েকে বিয়ে দেবে, ছেলে খুঁজছে। আরমান: তুমি কিভাবে জানলে? রাজিয়া: নিশির কাছ থেকে। নিশিকে নাকি বলেছিল যে ভালো ছেলের খোঁজ দিতে। আরমান: ও, কিন্তু এত তাড়াতাড়ি মেয়েকে কেন বিয়ে দেবে? কোনো সমস্যা আছে নাকি? রাজিয়া: হ্যাঁ। আরমান সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল। আরমান: কি সমস্যা? রাজিয়া: আহনাফের বউ ফাহিদা নুরাতকে দেখতে পারে না, কথায় কথায় অপমান করে, আর মারেও নাকি শুনলাম। আরমান: কি বলছো এসব? রাজিয়া: এই জন্যেই বিয়ে দিতে চাইছে, যাতে মেয়েটা একটু শান্তিতে থাকে। একটু থেমে আবার বলল, তুমি এবার বলো কি করবা? রাজি তুমি? যদি রাজি থাকো তাহলে কথা এগোনো যাবে। আরমান: সেটা না হয় বুঝলাম, কিন্তু রাজিয়া, ওকে আমি রাজি করিয়ে নেব। আগে চাচির সাথে কথা বলতে হবে, তারপর আহনাফের সাথে কথা বলবো। আরমান: কালকে সকালে দেখা যাবে, এখন ঘুমাও। সব ঠিক থাকলে পরশুদিন সকালে বিয়ে হবে। রাজিয়া: হাতে একদিনই সময় আছে। এগুলো কথোপকথনের পর তারা ঘুমিয়ে পড়ল। নুরাত: উঠো, রান্না করতে হবে। উদ্ধৃতি চিহ্ন। নুরাত চাচির কণ্ঠ শুনে ঘুম ঘুম চোখে উঠে বসল আর বলল, নুরাত, তুমি যাও, আমি আসছি। ফাহিদা, তাড়াতাড়ি আই, বলে চলে গেল সকালের রান্না করতে। নুরাত ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে বলল, নুরাত, চাচি কি করতে হবে? ফাহিদা, এই নে চা, তোর চাচাকে দিয়ে আই। নুরাত চা নিয়ে চাচাকে দিয়ে এসে তার চাচির সাথে কাজে লেগে পড়ল। কাজ শেষ করে খাবার খেয়ে নুরাত আর তুষার প্রাইভেটে গেল। একেবারে স্কুল শেষ করে বাসায় আসবে। আরমান ও রাজিয়া খাওয়া শেষ করে সাবিদার ঘরে এসেছে বিয়ের কথা বলার জন্য। সাথে নিশি আর মুবারকও আছে। বেশ কিছু সময় কথোপকথনের পর তারা সিদ্ধান্ত নিল আহনাফের সাথে কথা বলতে যাবে। রাজ ভাই, এইদিকে এসো। নাইমের কথায় রাজ তার সঙ্গে গেল। রাজ আজকে পুরো গ্রাম ঘুরবে, তাই নাইমকে নিয়ে বের হয়েছে। একদম গ্রাম ঘুরে দুপুরে বাসায় যাবে। আরমানরা সবাই বিয়ের প্রস্তাব নিয়ে আহনাফের বাড়িতে গেল। বিয়ের কথা শুনে আহনাফ ও ফাহিদা খুব খুশি হলেন। আহনাফ ভাবছে মেয়েটা একটু শান্তিতে থাকবে, উদ্ধৃতি চিহ্ন। আর ফাহিদা ভাবছে আপদ বিদায় হবে, উদ্ধৃতি চিহ্ন।
সবাই বিয়েতে রাজি। এখন পাত্র পাত্রী রাজি হলেই কাল সকালে বিয়ে হবে। সবার আলোচনা শেষে আরমানরা তাদের বাড়িতে চলে এলো। আহনাফ তার বড় ছেলেকে সবকিছু জানালো। রাহান বাড়ি আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। বিকেলের মধ্যেই তাকে বাড়ি পৌঁছাতে হবে। রাজকে দুপুর থেকে সবাই বোঝাচ্ছে বিয়েতে রাজি হওয়ার জন্য, কিন্তু রাজ রাজি হচ্ছে না। সকলের চোখে মুখে চিন্তার ছাপ, কি হবে এখন যদি রাজ বিয়েতে রাজি না হয়। সন্ধ্যা হয়ে গেল কিন্তু রাজকে বুঝাতে কেউ সক্ষম হয়নি। এবার রাজিয়া আর আরমান ছেলেকে আরো কড়া ভাবে বুঝাবে। তাই তারা রাজের ঘরে গেল। রাজের ঘরে গিয়ে দেখে সে ফোন স্ক্রোল করছে। রাজ তার মা বাবাকে দেখে বলল, কি হয়েছে? উদ্ধৃতি চিহ্ন। আরমান প্রত্যুত্তরে বলল, আরমান, জানি তো কেন এসেছি। রাজিয়া, বাবা তুই বিয়েতে রাজি হয়ে যা। রাজ, প্লিজ। মা বাবা তোমরা এ বিষয়ে আমাকে আর কিছু বলো না। রাজিয়া, আমরা মরে গেছে তোর জন্য ভালো হবে তাই না? রাজ মায়ের কথায় হতভম্ব হয়ে গেল। পরবর্তীতে বলল, রাজ, মা কি বলছো এসব তুমি? আরমান, তোর মা তো ঠিকই বলেছে। রাজ, বাবা তুমিও? আরমান, হ্যাঁ। রাজ বেড থেকে উঠে দাঁড়িয়ে বলল, রাজ, তোমরা কি বুঝছো না এটা বাল্যবিবাহ হবে? রাজিয়া, কিছু বুঝতে চাই না। তুই রাজি কি না সেটা বল। রাজ, রাজি যদি বা হই। আরমান, পরবর্তীতে যা হবে সেটার জন্য তুই দায়ী। অনেক কথোপকথন আর তর্কের পর আরমান আর রাজিয়া ছেলেকে রাজি করাতে সক্ষম হয়েছে। রাজ তার মা বাবার ইমোশনাল ব্ল্যাকমেইলের কারণ বিয়েতে রাজি হতে বাধ্য হয়েছে। নুরা তার তুষার স্কুল থেকে বাড়িতে এসে দেখে তাদের রাহান ভাইয়া এসেছে। দুজন খুব খুশি হয়। রাহান নুরাতকে বলে, ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমার ঘরে আই। উদ্ধৃতি চিহ্ন। প্রত্যুত্তরে নুরাত, আচ্ছা, বলে চলে গেল। রাহান বোনকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চায় না, কিন্তু নুরাতের ভালোর জন্য সেও সহমত প্রকাশ করেছে। রাহান তার মা বাবাকেও তার ঘরে আসতে বলে সে নিজের ঘরে চলে গেল। নুরাত রাহানের মুখে তার বিয়ের কথা শুনে হতবাক। নুরাত রাহানের ঘরে আসতে রাহান নুরাতকে তার সামনে বসায়। তারপর বলে, কালকে তোর বিয়ে, প্রস্তুত হয়ে থাক। উদ্ধৃতি চিহ্ন। নুরাতকে চুপ থাকতে দেখে আহনাফ শক্ত কণ্ঠে বলে, আহনাফ, তুমি আমাদের বাধ্য মেয়ে, তোমার মুখে না শুনতে চাই না। নুরাত অসহায় দৃষ্টিতে সবার দিকে তাকালো, তারপর বলল, নুরাত, আপনারা যা আমার জন্য ভালো মনে করবেন। আমি জানি আপনারা যা সিদ্ধান্ত নেবেন সেটি আমার ভালোর জন্যই। নুরাতের কথা শুনে সবাই আলহামদুলিল্লাহ বলে নুরাকে তার ঘরে যেতে বলল এবং আহনাফ আরমানকে কল করে বলল, সবকিছু ঠিকঠাক আসে, মেয়ে রাজি বিয়েতে। উদ্ধৃতি চিহ্ন। এখন সবাই সকাল হওয়ার অপেক্ষা করছে। নুরাত ঘরে এসে ভাবছে, আমার কি কান্না করা উচিত? রাহান ভাইয়া যেহেতু রাজি, তাহলে অবশ্যই আমার ভালোর জন্যই। তাহলে আমি কেন কান্না করব? উদ্ধৃতি চিহ্ন। দাঁড়ি দাঁড়ি দাঁড়ি। সকাল হয়ে গেছে, সবাই বিয়ের কাজ নিয়ে ব্যস্ত। রাজের কাছে এগুলো অহেতুক মনে হচ্ছে। অন্যদিকে নুরাতকে নিয়ে সবাই রাজাদের বাড়িতে আসছে। নুরাতের বোধগম্য হচ্ছে না যে তাকে নিয়ে সাবিদা দাদির বাড়িতে কেন যাচ্ছে। তাই সে তুষারকে জিজ্ঞেস করলো, নুরাত, কি রে, আমরা সাবিদা দাদির বাড়িতে কেন যাচ্ছি? তুষার, কেন জানিস না? নুরাত, জানলে তোকে জিজ্ঞেস করতাম। তুষার, ওইখান থেকেই তোর বিয়ে হবে তাই। নুরাত, আচ্ছা, আমার কার সাথে? তুই চিনিস কি তাকে? তুষার, হুম। নুরাত, নাম কি? কে সে? তুষার, সাবিদা দাদির নাতি রাজ ভাইয়ার সাথে। নুরাত তুষারের কথা শোনা মাত্র চিৎকার দিয়ে কি বলে দাঁড়িয়ে গেল। সবাই নুরাতের চিৎ শুনে পেছনে তাকালো, দেখলো সে দাঁড়িয়ে আছে। নুরাতের কাছে এসে রাহান জিজ্ঞেস করলো, রাহান, কি হয়েছে, এভাবে চিৎকার দিলি কেন? নুরাত, কিছু না, চলো। তারা আবার হাঁটা শুরু করলো। তুষার নুরাতের কানের কাছে এসে বলল, কি চমকে গেলি তো? আমিও কালকে এ কথা শুনে চমকেছিলাম, বলে হাসলো একটু। নুরাত মনে মনে ভাবছে, ওই শহরের বাবু দেখেই তো গুমড়ো মুখ লাগে। আল্লাহ, কি হবে আমার এখন? উদ্ধৃতি চিহ্ন। নুরাতের এগুলো ভাবনার মাঝে তারা আরমানদের বাড়ি পৌঁছে গেল। নুরাত মাথা নিচু করে আছে, অস্বস্তি হচ্ছে তার আজকে। নুরাতরা তাদের বাড়িতে আসতেই নুরাতকে নিয়ে ঘরে বসিয়ে দিল। কাজী আসবে কিছু সময় পর, তাই সবাই প্রস্তুতি নিচ্ছে। শুধু তাদের কাবিন করিয়ে রাখবে, আর রেজিস্ট্রি নুরাত 18 বছর পড়ার পর করাবে। নুরাতকে সাজায়নি, শুধু একটা সুন্দর 3 পিস পরিয়ে দিয়েছে। তাতেই মাশাআল্লাহ নুরাতকে ভীষণ সুন্দর লাগছে। নুরাত মাথায় ঘোমটা দিয়ে চুপ করে বসে আছে খাটের ওপর।
কাজী আসছে এবং দুপুরের কিছু সময় আগে রাজ আর নুরাতের বিয়ে সম্পূর্ণ হয়েছে। বিয়েতে বাড়ির লোকজন ছাড়া বাহিরের কোনো আত্মীয় স্বজন ছিল না। নুরাতের 18 বছর হলে সবাইকে জানাবে, তার আগে বেশি কাউকে জানাবেন না, একদম কাছের আত্মীয় এবং বন্ধু ছাড়া। আরমানরা বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছে। দুপুরের খাবার খেয়ে তারা বাড়ি ফিরবে। অবশ্যই নুরাতকেও নিয়ে যাবে। দুপুরের খাবার খাওয়ার পর এখন তারা রওনা দিবেন, তাই সবার কাছ থেকে বিদায় নিচ্ছে। নুরাত তার চাচাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। নুরাতের খুব কষ্ট হচ্ছে, কারণ তার বিয়ে হয়ে গেল, এখন শ্বশুর বাড়িতে যাবে, সারা জীবনের জন্য সবার থেকে দূরে চলে যাবে। নুরাত ভাবছে, আমায় কি মা বাবার মতো ভালোবাসবে আমার শ্বশুর শাশুড়ি? এরকম অনেক প্রশ্ন ঘুরছে তার মাথায়। তারা গাড়িতে উঠল। আজও রাজ গাড়ি ড্রাইভ করছে। তারা শহরে এসেছে রাত 8টার দিকে। এসে তারা নুরাতের জন্য জামা কাপড় এবং যাবতীয় কিছু জিনিস কিনে বাসায় এসেছে রাত 9:30টার দিকে। নুরাত বাসায় প্রবেশ করতেই তার চোখ বড় বড় হয়ে গেল। সে এইরকম ডুপ্লেক্স বাড়ি শুধু টিভিতে দেখেছে, আর আজ নিজ চোখে দেখল। আর ভাবছে, এখানে সে এখন থেকে থাকবে। মনে মনে খুশিও হলো সে। বাসায় এসে রাজিয়া নুরাতকে নিজের ঘরে গেল ফ্রেশ হওয়ার জন্য, আর রাজ ও আরমান রাজের ঘরে গেল ফ্রেশ হওয়ার জন্য। সবাই ফ্রেশ হয়ে নিচে খাবার টেবিলে আসলো। রাজিয়া নুরাতকে খাবার বেড়ে দিতে নেবে, তখন নুরাত বলে উঠল, নুরাত আন্টি আমি খাবো না। তখন রাজিয়া বলল, রাজিয়া আন্টি কি? হ্যাঁ মা বলে ডাকবি। আর আরমানের দিকে তাকিয়ে বলল, ওনাকে বাবা বলে ডাকবি, মনে থাকবে। নুরাত আচ্ছা বলে রাজিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রাজিয়া এই পাগলি কান্না করছিস কেন? আমরা তো আছি, আমরাই তোর মা বাবা। রাজিয়া নুরাতকে খাবার খাইয়ে দিতে লাগলো। রাজ চোখ ছোট ছোট করে তার মা আর নুরাতকে দেখছে। তা দেখে নুরাত বলে উঠল, নুরাত এভাবে তাকিয়ে আছেন কেন? আমার পেট খারাপ হবে তো। নুরাতের কথা শুনে সবাই হেসে উঠল। রাজ কটমট করে নুরাতের তাকালো, কিন্তু কিছু বলল না, চুপচাপ খাবার খেতে লাগলো। আরমান চৌধুরী খাবার খাওয়ার শেষে সবার থেকে বিদায় নিয়ে ঘরে চলে গেল ঘুমানোর জন্য। রাজও কিছু সময় পর চলে গেল ঘরে। রাজিয়া নুরাতকে নিয়ে রাজের ঘরের সামনে গেল, আর নুরাতকে বলল, এটা এখন থেকে তোরও ঘর। এই বাসায় যা অধিকার রাজের আছে, সমান অধিকার তোরও, সবসময় মনে রাখবি এই কথা। উদ্ধৃতি চিহ্ন। নুরাত একটু হেসে ঘরে প্রবেশ করলো, আর রাজিয়া নিজে চলে গেল। নুরাত ঘরে প্রবেশ করে দেখল রাজ বেকুনিতে দাঁড়িয়ে আছে। ঘরে কারো উপস্থিতি টের পেয়ে ঘরে এলো। ঘরে এসে দেখে নুরাত দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে। রাজ নুরাতের কাছে এসে বলল, রাজ তোমার সাথে আমার কিছু কথা আছে। নুরাত জি বলুন। রাজ তোমার সাথে আমার জোর করে বিয়ে দিয়েছে। আমি এই বিয়েতে রাজি ছিলাম না। আর শুনো, আমার কাছ থেকে কোনো কিছু আশা করবে না, আর না স্ত্রীর কোনো অধিকার দেখাবা। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো রাজ। নুরাত বলল, নুরাত আচ্ছা বুঝলাম। নুরাত একটু থেমে আবার বলল, আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, ঘুমিয়ে পড়ুন। রাজ আর তুমি? নুরাত আমাকে নিয়ে ভাবতে হবে না, আপনি ঘুমান। এটুকু বলে নুরাত ওয়াশরুমে চলে গেল, আর রাজ বেডে শুয়ে পড়ল। রাজ ভাবছে, আমি কিভাবে এই ছোট্ট মেয়ের সাথে সংসার করব। আল্লাহ সাহায্য করো আমায়। রাজ নুরাতের সম্পর্কে সবকিছু জানে। তার মা বাবা তাকে সব বলে, তাও রাজ মানিয়ে নিতে পারছে না। নুরাত ওয়াশরুমে গিয়ে বিড়বিড় করছে, ছেলে বলে কিনা বউ বলে মানে না, আবার বলে কিনা আমি যেন তার উপর কোনো অধিকার না ফলায়। হুমুম এত সোজা, আমি সব ধরনের অধিকার চাই এবং ফলাবি, আর এটা আজ থেকেই। উদ্ধৃতি চিহ্ন। নুরাত ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রাজ চোখের উপর হাত দিয়ে শুয়ে আছে। তখন নুরাত দুষ্টু হাসি দিয়ে বেকুনিতে যায় তোয়ালে রাখতে। তোয়ালে রেখে ধীর পায়ে ঘরে আসে। খুব সাবধানে বেডে উঠে, যেন রাজ বুঝতে না পারে। তারপর রাজকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আকস্মিক ঘটনায় রাজ হতভম্ব হয়ে যায়, ভড়কে যায়। কি করবে বুঝতে পারছে না। আবার রাগও হচ্ছে নুরাতের উপর। তখন রাজ রাগী গলায় বলে উঠল, রাজ এই মেয়ে কি করছো? ছাড় বলছি। জড়িয়ে ধরলে কেন আমায়? নুরাতের নির্লিপ্ততা জবাব, নুরাত ছাড়বো না, এখন থেকে আপনাকে জড়িয়ে ধরেই ঘুমাবো। রাজ আমি তোমাকে বললাম তো, তুমি আমার উপর কোনো রকম অধিকার দেখাবা না, কানে যায়নি কথা। নুরাত রাজের বুক থেকে মাথা তুলে রাজের দিকে তাকিয়ে বলল, নুরাত আমি কি আপনাকে বলেছিলাম যে আমি কোনো রকম অধিকার দেখাবো না? রাজ চুপ করে নুরাতের দিকে তাকিয়ে আছে। নুরাত কোনো উত্তর না পেয়ে রাজের বুকে মুখ গুজে আবার বলা শুরু করলো,
নুরাত, আমি আপনাকে স্বামী বলে মানি, আপনি আমায় স্ত্রী বলে নাই মানতে পারেন, আমার কিছু যায় আছে না। নুরাত আশায় আছে রাজ কোনো কথা শোনাবে, কিন্তু তা না করে নুরাতকে বলল, রাজ, মাথাটা একটু তোলো। রাজের এই কথাটা নুরাতের বোধগম্য হলো না। নুরাত রাজকে জিজ্ঞেস করলো, নুরাত, কেন? রাজ, আমি তোমাকে কি বললাম শুনতে পাও না? নুরাত কিন্তু নুরাতকে আর কিছু বলতে না দিয়ে ডান হাতে নুরাতের মাথা একটু জাগিয়ে তোলে, বাম হাতটা তার মাথার নিচে দিয়ে নুরাতকে জড়িয়ে নিল তার বুকে, আর বলল, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো মেয়ে, ঘুম পাচ্ছে ভীষণ। উদ্ধৃতি চিহ্ন। নুরাত স্তব্ধ হয়ে গেছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। রাজের টি শার্ট যা শক্ত করে মুঠোর মধ্যে ধরেছিল তাও ছেড়ে দিয়েছে। নুরাতের বুকের মধ্যে যেন অনুভূতিরা হাতুড়ি পেটাচ্ছে। নুরাতের এইরকম অবস্থা দেখে রাজহীন হেসে নুরাতকে ডাকলো, রাজ। রাত। রাজের মুখে নিজের অর্ধ নাম শুনে নুরাত শট করে রাজের দিকে মাথা তুলে তাকালো, আর বলল, নুরাত, আমায় রাত বলে ডাকলেন কেন? রাজ মুচকি হেসে বলল, রাজ, কেন নাম পছন্দ হয়নি? একটু থেমে আবার বলল, পছন্দ না হলেও আমার কিছু করার নাই, আমি তোমাকে এই নামেই ডাকবো। নুরাত কিছু বলতে নেবে তার আগেই রাজ নুরাতের ঠোঁটে জোড়ায় নিজের ঠোঁট জোড়া ডুবিয়ে দিল। নুরাত মুহূর্তেও নিস্তব্ধ হয়ে গেল, চোখ দুটি বড় বড় হয়ে গেল, সে যেন শ্বাস নিতেও ভুলে গেছে। এক অদ্ভুত অনুভূতি গ্রাস করলো তাকে। সে ঝট করে নিজের চোখ বন্ধ করে নিল। রাজের টি শার্টের বুকের কাছের অংশ শক্ত করে খামচে ধরল। বেশ কিছু সময় পর ছাড়ল নুরাতকে। নুরাত চোখ বন্ধ করেই জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে রাজের বুকে মাথা ঠেকিয়ে। রাজও জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর নুরাতের অবস্থা দেখে ঠোঁট চেপে হাসছে। রাজ নুরাতের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, রাজ, এইটুকুতেই এই অবস্থা, তাহলে তোমার এই ছোট্ট শরীরে আমি সম্পূর্ণ অধিকার ফলালে কি হবে তোমার? খুঁজেই তো পাওয়া যাবে না, বলে হাসতে লাগলো। নুরাতের ভীষণ লজ্জা করছে। সে রাজের কাছ থেকে সরে যেতে চাইছে আর মুচড়ামুচড়ি করছে, কিন্তু রাজ ছাড়ছে না। নুরাতের মুচড়ামুচড়ি রাজ একটু ধমক দিয়ে বলল, রাজ, মোচড়ামুচড়ি বন্ধ করবে নাকি আছাড় খাবে? ব্যাস সেটুকুই যথেষ্ট নুরাতকে শান্ত করার জন্য। রাজের একটা ধমকেই নুরাত একদম চুপ বুনে গেছে। নুরাত চাপা সরে রাজকে বলল, নুরাত, ছাড়ুন আমায়। রাজ, মুখ বন্ধ করে ঘুমাও, বলে নুরাতকে আরো শক্ত করে জড়িয়ে নিল। নুরাত আর কিছু না বলে রাজকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। রাজও নুরাতকে কিছুক্ষণ দেখে ঘুমিয়ে পড়ল। ফজরের আজান দিচ্ছে। আজানের ধ্বনি শুনে নুরাতের ঘুম ভাঙল। এখনো পুরোপুরি ঘুম ছুটে নাই। নুরাত উঠতে নেবে তখন সে তার উপর ভারী কিছু অনুভব করল। পরক্ষণেই তার মনে পড়ল রাজ তাকে জড়িয়ে ধরেছিল। নুরাতের ঘুম এতক্ষণে ছুটে গেছে। নুরাত ধীরে ধীরে রাজের হাত তার উপর থেকে সরিয়ে বেড থেকে নেমে গেল। ওয়াশরুমের দিকে পা বাড়ালো। পরক্ষণেই তার মনে হলো রাজকেও ডাকবে নামাজ পড়ার জন্য। যেই ভাবা সেই কাজ, রাজকে ডাকতে লাগলো, নুরাত, মিস্টার উঠুন, নামাজ পড়তে হবে। কিছুক্ষণ ধীর গলায় ডাকছিল, কিন্তু রাজ হুম হুম বলে আবার ঘুমিয়ে পড়ছে। তারপর রাজকে জোরে জোরে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো। নুরাতের ডাকে উপায় না পেয়ে উঠে বসলো। ঘুম ঘুম চোখে নুরাতের দিকে তাকিয়ে বলল, রাজ, কি হয়েছে? এই রকম করে চেঁচাচ্ছ কেন? নুরাত, আমি মোটেও চেঁচাই নাই, আমি তো আপনাকে ডাকছিলাম। রাজ চোখ ছোট ছোট করে নুরাতকে জিজ্ঞেস করলো, রাজ, কেন ডাকছিলে বল? নুরাত, নামাজ পড়তে হবে, উঠুন। রাজ, এই জন্য ডাকছিলে? নুরাত, হুম। উঠেন এখন, বেশি কথা না বলে। নুরাত কোমরে হাত দিয়ে কথাটি বলল। রাজ বেশ বুঝতে পারলো এই মেয়ে ছাড়বে না, তাই অন্যথা কথা না বাড়িয়ে বেড থেকে নেমে পড়ল। নুরাত একইভাবে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে রাজের দিকে তাকিয়ে। রাজ নুরাতকে বলল, রাজ, ও করে এসো যাও। নুরাত, আগে আপনি যান, তারপর আমি যাব। তাছাড়া আমি আগে গেলাম আর আপনি সেই সুযোগে আবার ঘুমিয়ে পড়ছেন তখন। শেষ কথাটি নুরাত দুভ্রু নাচিয়ে বলল। রাজ উত্তর না দিয়ে ওয়াশরুমে যেতে নিল। কিছু একটা ভেবে নুরাতের কাছে এলো। নুরাত জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে রাজের দিকে। হঠাৎ রাজ নুরাতকে কোলে তুলে নিয়ে ধারে হাত দিয়ে ঠোঁটে ঠোঁট জোড়া ডুবিয়ে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে কোল থেকে নামিয়ে দিল। নুরাত ফ্রিজড হয়ে দাঁড়িয়ে আছে। রাজ হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে নুরাতের ঠোঁট মুছে দিয়ে ওয়াশরুমে চলে গেল। নুরাতের বোধগম্য হচ্ছে না মুহূর্তেই কি হয়ে গেল। নুরাত কোনো মতে নিজেকে সামলিয়ে বেডে বসে পড়ল। নুরাত বসে ঠোঁটে হাত দিয়ে বিড়বিড় করছে, পাগল নাকি এই লোক? হুটহাট করে চুমু খাচ্ছে, অসভ্য ইতর কোথাকার।
গালি দেওয়া শেষ হলে ও করে এসো। উদ্ধৃতি চিহ্ন। নুরাত চমকে উঠল রাজের কথা শুনে। কিছু না বলে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। রাজ তা দেখে মুচকি হেসে সোফায় গিয়ে বসলো, আর নুরাতের অপেক্ষায় আছে কখন বের হবে, কারণ একসাথে দুজন নামাজ পড়বে। নুরাত ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো রাজ সোফায় বসে আছে। সহসা রাজকে নুরাত প্রশ্ন করলো, নুরাত, নামাজ পড়া শেষ আপনার? রাজ, হুম। নুরাত, তাহলে বসে আছেন কেন? রাজ, তোমার অপেক্ষা করছিলাম, একসাথে নামাজ পড়ব। নুরাত, আচ্ছা বলে দুজন নামাজ পড়তে বসলো। নামাজ পড়া শেষ দুজনেরই। নুরাত জায়নামাজ তুলে রাখলো কাবার্ডে, তারপর রাজের সামনে এসে দাঁড়ালো। রাজ সোফায় বসে ফোন স্ক্রোল করছিল। নুরাতকে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? নুরাত কিছু না বলে রাজের কপালে ঠোঁট ছোঁয়াল। রাজ নুরাতের দিকে তাকিয়ে আছে। নুরাত মুচকি হেসে বলল, নুরাত, এতে স্বামী স্ত্রী এর সম্পর্ক ভালো থাকে। রাজ, তাই নাকি? নুরাত, হুম। রাজ এইবার শব্দ করে হেসে দিয়েছে। রাজের হাসির মানে নুরাত বুঝল না। একটু রেগে কোমরে হাত দিয়ে জিজ্ঞেস করলো, নুরাত, হাসছেন কেন? রাজ হাসি থামিয়ে নুরাতকে কোলে বসালো। নুরাতের কাঁধে চিবুক ঠাকিয়ে বলা শুরু করলো, রাজ, এমনিতেই হাসছিলাম, আর আল্লাহ চাইলে আমাদের সম্পর্ক সারা জীবন ভালো থাকবে। আর যেটার কথা বললে, ওইটা সুন্নত পালন করা, বুঝলে পাকা বুড়ি? নুরাত, আমি মোটেও বুড়ি না বলে মন খারাপ করে রাজের কাছ থেকে সরে গেল। রাজ নুরাতের মন খারাপ দেখে বলল, রাজ, আচ্ছা পাকা মেয়ে হয়েছে এবার, রাগ করছো কেন? নুরাত মাথা নিচু করে বলল, নুরাত, আমি রাগ করিনি। এইটুকু বলে বেডে গিয়ে বসলো। রাজ ঠোঁট কামড়ে হেসে বেডে গিয়ে শুয়ে পড়ল, আর নুরাতকে ডাকলো, রাজ, রাত বুকে এসো, ঘুম পাচ্ছে। নুরাত তড়িৎ গতিতে রাজের দিকে তাকালো। রাজ আবার বলল, রাজ, কি হলো, ডাকছি তো। রাজের কথা না শেষ হতেই নুরাত রাজকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। রাজিও তার স্ত্রীকে বুকে জড়িয়ে নিল। নুরাত রাজের বুক থেকে মাথা তুলে তাকালো, আর বলতে লাগলো, নুরাত, একটা কথা জিজ্ঞেস করব। রাজ, হুম। নুরাত, আমাকে ছেড়ে কখনো দূরে যাবেন না তো? আমায় অবহেলা করবেন না কোনো দিন? আর আমায় ভালোভাবেন তো? রাজ একটু হেসে শক্ত করে জড়িয়ে ধরে বলল, রাজ, কখনো অবহেলা করব না, আর অনেক ভালোবাসবো। নুরাত, তাহলে কি দূরে চলে যাবেন? রাজ, এখন যদি কাজের জন্য দূরে যেতে হয় তাহলে তো দূরে যেতেই হবে। নুরাত, হ্যাঁ, তাও ঠিক। রাজ, হুম। এখন কথা না বলে ঘুমাতে দাও। নুরাত, হুম। রাজ কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়েছে। নুরাতের ঘুম আসছে না, তাই সে উঠে বসলো, বেড থেকে নামলো। উদ্দেশ্য রান্নাঘরে যাওয়ার। নুরাত সিঁড়ি দিয়ে নিচে নামলো। নিচে এসে দেখে তিনজন সার্জেন্ট কাজ করছে। নুরাত, তুই এত সকালে উঠেছিস কেন? উদ্ধৃতি চিহ্ন। নুরাত তার শাশুড়ির কণ্ঠ শুনে পেছনে তাকালো, তারপর বলল, নুরাত, মা নামাজ পড়ে ঘুম আসছিল না তাই নিচে আসছি। রাজিয়া, আচ্ছা বসো, চা বানাতে বলি। দুই মা মেয়ে একসাথে চা খাবো। নুরাত, আচ্ছা। নুরাত আর রাজিয়া সোফায় বসলো। রাজিয়া একজন সার্ভেন্টকে বলল 2 কাপ চা দিতে। নুরাত আর রাজিয়া চা শেষ করে গল্প করছে, এর মাঝে এসে দাঁড়ালো আরমান। সেও বসে পড়লো সোফায়। আরমান জিজ্ঞেস করলো নুরাতকে, আরমান, রাজ এখনো ঘুম থেকে উঠে নাই? নুরাত, না বাবা, ফজরের নামাজের সময় তুলে নামাজ পড়াচ্ছি। আরমান, ভালো তো, বলে সবাই হাসতে লাগলো। সকাল 10টার দিকে রাজের ঘুম ভাঙলো। সে ফ্রেশ হয়ে নিচে নামলো, দেখলো নুরাত তার মায়ের সাথে কাজে সাহায্য করছে। রাজ সোফায় বসে চিৎকার দিয়ে বলল, রাজ, কফি দিয়ে যাও কেউ। রাজিয়া তখন নুরাতের দিকে তাকিয়ে বলল, রাজিয়া, এই ছেলের অভ্যাস দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। রাজ আবার চিৎকার দিয়ে বলতে লাগলো, কফি কি আজ পাবো না? উদ্ধৃতি চিহ্ন। রাজিয়া, দেখেছিস ছেলের কাণ্ড। নুরাত, আমায় দাও, আমি দিচ্ছ। রাজিয়া, না, হাতে পড়বে। নুরাত, আরে মা, কিছু হবে না, তুমি চিন্তা করো না, আমায় দাও। রাজিয়া, সাবধানে নিয়ে যা। নুরাত, আচ্ছা। নুরাত রাজের সামনে এসে কফির মগ রাজকে দিয়ে বলল, নুরাত, এই নিন কফি। রাজ, বাহ, বাড়ির কাজ করছো দেখছি। নুরাত, বাড়ির বউ, কাজ তো করতেই হবে, বলে মুখ বেঁকিয়ে চলে গেল আবার রান্নাঘরে। রাজ কফির মগ নিয়ে নিজের রুমে চলে গেল। রাজিয়া নুরাতকে বলল, রাজিয়া, নুরাত, রাজকে ডেকে নিয়ে আই, সকালের খাবার খেতে হবে তো। নুরাত, যাচ্ছি, বলে রাজকে ডাকতে গেল। নুরাত ঘরের সামনে এসে দেখলো গেট লাগানো। নুরাত ভাবছে, গেট লাগানো কেন? একবার ধাক্কা দিতেই গেট খুলে গেল।
নুরাত ঘরে প্রবেশ করে দেখলো ঘরে কেউ নেই। পরবর্তীতে গেট লাগানোর শব্দ পেয়ে পেছনে তাকিয়ে দেখে রাজ গেট লাগিয়ে দিয়েছে। সেদিকে পাত্তা না দিয়ে নুরাত রাজকে বলল, নুরাত, মা খাবার খাওয়ার জন্য ডাকছে, চলুন। রাজ, খাবার ঘরে নিয়ে এসো তোমার আর আমার। নুরাত, পারবো না আমি, চলুন। রাজ নুরাতের দিকে একটু হেলে নুরাতকে তার কাছে এগিয়ে নিয়ে এসে বলল, রাজ, কি চাও তুমি? নুরাত, মানে রাজ, কি সেখানে করব নাকি নিচে? নুরাত রাজকে জোরে ধাক্কা দিয়ে বলল, নুরাত, ছি, আপনি একটা অসভ্য লোক। রাজ ঠোঁট চেপে হাসছে নুরাতের দিকে তাকিয়ে। নুরাত পরবর্তীতে আবার বলল, নুরাত, নিয়ে আসছি খাবার, বসুন আপনি। নুরাত মেকি রাগ দেখিয়ে খাবার নিতে নিচে চলে গেল। নুরাত ঘর থেকে বের হতেই রাজ হাসিতে লুটিয়ে পড়ল আর বলল, এই মেয়েকে এই একটা জিনিসই কাবু করতে পারবে, বলে আবার হাসতে লাগলো। নুরাত খাবার নিতে নিচে এলো। খাবার থালায় নিয়ে ঘরে যাবে সেই মুহূর্তে তার শাশুড়ি জিজ্ঞেস করলো, রাজিয়া, খাবার নিয়ে কই যাস? নুরাত, তোমার ছেলে ঘরে খাবে বলল, তাই নিয়ে যাচ্ছি। রাজিয়া, এতগুলো খাবার? নুরাত, না, আমিও খাবো তো। রাজিয়া, আচ্ছা তাই বল। ওহ শুন। নুরাত উপরে যাচ্ছিল, আবার থেমে গেল আর বলল, নুরাত, বলো। রাজিয়া, তোর চাচার সাথে কথা বলেছিলাম কালকে, কথা বলিস আজকে। নুরাত, আচ্ছা, খাবার খেয়ে কল দেব। রাজিয়া, আচ্ছা। কথা শেষ করে নুরাত খাবার নিয়ে ঘরে চলে গেল আর রাজিয়া টিভি দেখতে লাগলো। নুরাত ঘরে প্রবেশ করতেই রাজ বলল, রাজ, খাবার নিয়ে আসতে এতক্ষণ লাগে? নুরাত, তো আপনি গিয়ে নিয়ে আসতেন, আমাকে বললেন কেন? রাজ, শুরু হয়ে গেল তোমার তেরা কথা বলা। নুরাত, যেমন প্রশ্ন তেমন উত্তর। রাজ আর কিছু বলল না, কারণ কথা বাড়ালেই কথা বাড়বে, তাই চুপি থাকলো। নুরাত টেবিলে খাবার রেখে বলল, নুরাত, খেয়ে নিন। রাজ নুরাতের দিকে তাকিয়ে বলল, রাজ, আর তুমি? নুরাত বেডে গিয়ে রাজের কোলে বসে বলল, নুরাত, খাইয়ে দিন, ওই জন্যই তো একটা প্লেটে নিয়ে এসেছি। রাজ নুরাতের কথা শুনে একটু হেসে খাবারের প্লেট হাতে নিল, নিজেও খেলো আর নুরাতকেও খাইয়ে দিল। খাবার খেয়ে নুরাত রাজকে বলল, নুরাত, শুনুন, চাচার সাথে কথা বলবো, কল দেন। রাজ, দিচ্ছি। রাজ পরবর্তীতে বলল, রাজ, এই নাও কথা বলো। নুরাত রাজের হাত ফোন নিয়ে তার চাচা তুষার আর রাহানের সাথেও কথা বলল। নুরাত তার চাচির সাথে কথা বলতে চেয়েছিল কিন্তু তিনি কথা বলে নাই। রাজ ড্রয়িং রুমে এসে তার মাকে জিজ্ঞেস করলো, রাজ, মা বাবা কোথায়? রাজিয়া দুপুরের খাবার রান্না করেছে, সে উত্তর দিল। রাজিয়া, কোথায় যেতে পারে বল? রাজ, অফিসে। রাজিয়া, তাহলে জানিসই যখন জিজ্ঞেস করছিস কেন? তোর মতো তো আর বাসায় বসে থাকবে না। রাজ, মা হয়ে গেল তোমার পিঞ্চ করা শুরু। রাজিয়া, হ্যাঁ তাই, মুখ বন্ধ রাখো। নুরাত রাজের ফোন টেবিলে রেখে বলল, নুরাত, এই নিন আপনার ফোন। রাজ ফোন হাতে নিয়ে স্ক্রোল করতে লাগলো আর নুরাত তরা শাশুড়ির কাছে রান্নাঘরে চলে গেল। নুরাত রান্নাঘরে যেতেই রাজ তাকে ডাক দিল, রাজ, রাজ শুনো, কথা আছে। নুরাত রাজের কাছে এসে বলল, নুরাত, কি হয়েছে? রাজ, বসো। নুরাত, কি হয়েছে বলুন, শুনছি তো। রাজ, তোমাকে আমি বসতে বলেছি। নুরাত কোনো উপায় না পেয়ে রাজের পাশে বসলো। রাজ আবার বলা শুরু করলো, রাজ, কালকে তোমাকে স্কুলে ভর্তি করানোর জন্য নিয়ে যাবে বাবা। নুরাত তো মহা খুশি, সে ভেবেছিল যে তাকে আর পড়াশোনা করাবে না। নুরাত উত্তেজিত হয়ে বলল, নুরাত, সত্যি? রাজ চোখ ছোট করে নুরাতকে জিজ্ঞেস করলো, রাজ, কেন, তুমি কি ভেবেছিলে? নুরাত, আমি তো ভেবেছিলাম আপনারা আমাকে আর পড়াশোনা করাবেন না। নুরাত মন খারাপ করে কথাটুকু বলল। রাজ নুরাতের গালে হাত দিয়ে বলল, রাজ, পাগলি, পড়াবো না কিসের জন্য? নুরাত, এমনি মনে করেছিলাম। রাজিয়া রান্নাঘর থেকে বের হয়ে রাজকে বলল, রাজিয়া, রাজ, তোর বাবাকে দুপুরের খাবারটা দিয়ে আসিস। রাজ, আচ্ছা, বলে নুরাতকে ভর্তির বিষয়টা বুঝাতে লাগলো। 1 সপ্তাহ কেটে গেছে, সময় কোন দিক দিয়ে যায় টেরই পাওয়া যায় না। নুরাত স্কুলে ভর্তি হয়েছে, তার পড়াশোনা ভালোই চলছে। এই 1 সপ্তাহে নতুন বন্ধু হয়েছে কয়েকটি। নুরাত স্কুলে এসেছে, তার বন্ধুরা তার জন্য অপেক্ষা করছে। নুরাত তাদের কাছে গেল আর বলল, নুরাত, কেমন আছিস? সবাই একসাথেই বলল, ভালো আছি। তুই কেমন আছিস? উদ্ধৃতি চিহ্ন। নুরাত জবাব দিল, আমিও ভালো আছি। উদ্ধৃতি চিহ্ন। নুরাতের বন্ধুদের নাম হলো রোহা, দিশা, আয়মান, নিবিড়। আয়মান আর নিরির 2 যমজ ভাই, কিন্তু চেহারায় কোনো মিল নেই।
রোহা নুরাতকে জিজ্ঞেস করলো, রোহা কিরে আজকে লেট হলো কেন? নুরাত, আরে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাই। আয়মান বলল, আয়মান আচ্ছা চল ক্লাসে যাই। সবাই হ্যাঁ বলে ক্লাসে চলে গেল। রাজ সবসময় বাসাতেই থাকে, আর ভালো না লাগলে গাড়ি নিয়ে লংড্রাইভে যায়। কারণ রাজের কোনো বন্ধু দেশে নাই, সবাই আসাতে আছে, এমনকি তার একমাত্র কাজিনও। রাজ ইউএস থেকে লেখাপড়া করেছে তার মামা বাসা থেকে। সময় প্রবাহমান, চোখের পলকে কেটে গেল 3টি মাস। এই 3 মাসে নুরাত রাজকে ভীষণ জ্বালিয়েছে। রাজও কম যায় না। শুক্রবার দিন বাসার ছেলেরা নামাজ পড়ে এসে খাবার খেতে বসলো। সবাই দুপুরের খাবার খাচ্ছে, প্রায় শেষের দিকে। তখন রাজ সবাইকে বলল, রাজ তোমাদের সাথে আমার কিছু কথা আছে। আরমান বলল, আরমান হ্যাঁ বল শুনছি। রাজ তার কথাগুলো সাজাচ্ছে, ভেবে পাচ্ছেন না কিভাবে বলবে। রাজিয়া আবার জিজ্ঞেস করলো, রাজিয়া কি হলো বল। রাজ এবার বলতে শুরু করলো, রাজ আসলে কালকে আমি ইউএস যাচ্ছি। রাজের কথা শুনে সবাই থবুনে গেল। নুরাত আর চুপ থাকতে না পেরে রাজকে জিজ্ঞেস করলো, নুরাত কি বলছেন এইসব? রাজ আমি ঠিকই বলছি, কালকে সকাল 9টার ফ্লাইট। আরমান ছেলের কথা শুনে একটু চেঁচিয়েই বলল, আরমান কি বলছো এসব? তুমি ইউএস যাবে আগে বলনি কেন? রাজ মাথা নিচু করে জবাব দিল, রাজ বলতে চেয়েছিলাম, কিন্তু তোমরা বাধা দিতে তাই বলি নাই আগে। নুরাত আর কিছু শুনতে পারল না। সে উঠে হাত ধুয়ে দৌড়ে ঘরে চলে গেল। রাজের মা বলল, রাজিয়া দেখেছিস মেয়েটা কত কষ্ট পেয়েছে। রাজ কিছু না বলে হাত ধুয়ে সেও ঘরে চলে গেল নুরাতকে বোঝানোর জন্য। রাজিয়া তার স্বামীর দিকে তাকিয়ে বলল, রাজিয়া তুমি সত্যি জানতেন না রাজ ইউএস যাবে? সত্যি করে বলো। রাজিয়া জানে রাজ তার বাবাকে না বলে কোনো কাজ করবে না। আরমান জবাব দিল, আরমান হ্যাঁ জানি সব। রাজিয়া তাহলে ছেলের উপর চিৎকার করলে কেন? আরমান দরকার ছিল, এটুকু বলে সেও চলে গেল ঘরে। রাজিয়া বসে ভাবছে কি হবে এখন। উদ্ধৃতি চিহ্ন। নুরাত ঘরে এসে ফুপিয়ে কান্না করছে। তা দেখে রাজের বুকটা ছ্যাঁতো করে উঠল। নুরাতের কাছে এসে তাকে জড়িয়ে ধরল রাজ, আর বুঝাতে লাগলো নুরাতকে। রাজ নুরাতকে বলছে, রাজ রাত আমার কথা শুনো, এভাবে কান্না করতে নেই। নুরাত ছাড়ুন আমায়, আপনি এই জন্য বলেছিলেন দূরে যেতে হতে পারে তাই না? রাজ আমি কিন্তু কাজের জন্য যাচ্ছি, ঘুরতে না। নুরাত নাক টানতে টানতে বলল, নুরাত কবে আসবেন? রাজ কাজ শেষ হলে। নুরাত কান্না থামিয়ে শান্তভাবে জিজ্ঞেস করলো, নুরাত কত দিনে কাজ শেষ হবে? রাজ হয়তো কই বছর লাগতে পারে। নুরাত আচ্ছা আমি অপেক্ষায় থাকবো আপনার। রাজ নুরাতের চোখের পানি মুছে দিয়ে বলল, রাজ ভালো করে পড়াশোনা করতে হবে কিন্তু, না হলে আমি খুব রাগ করব। নুরাত আচ্ছা। এভাবেই সময় কাটলো। রাত পেরিয়ে সকাল হলো। রাজের যাবার সময় হয়ে এসেছে। নুরাত আর রাজিয়া কান্না করছে। রাজ রওনা দিয়েছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। রাজ এয়ারপোর্টে পৌঁছে গেছে। সে বাবাকে বিদায় দিয়ে চলে গেল। আর আরমান ছেলেকে বিদায় দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। নুরাত আর রাজিয়া আরমানের অপেক্ষা করছে। আরমান বাসায় এসে রাজিয়াকে জিজ্ঞেস করলো, আরমান নুরাত কোথায়? রাজিয়া মেয়েটা কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। আরমান খাবার খেয়েছে। রাজিয়া না, অনেক বলেছি তাও খাইনি। আরমান আচ্ছা ঘুম থেকে উঠলে খাইয়ে দিও, আমি ঘরে যাচ্ছি। রাজিয়া চলো আমিও যাব। পুরো 1.5 দিন পর রাজ ইউএস গিয়ে পৌঁছাল। কিছুক্ষণ বিশ্রাম করে বাসায় ভিডিও কল করলো। রাজ মা কেমন আছো? রাজিয়া ভালো আছি বাবা, তুই কেমন আছিস? রাজ ভালো। বাবা কোথায়? রাজিয়া তোর বাবা অফিস গেছে। রাজ আচ্ছা। রাত কোথায়? রাজিয়া ঘরে আছে, দিচ্ছি। মেয়েটা কাল থেকে ভালো করে কিছু খাচ্ছে না। রাজ ওকে দাও আমি কথা বলছি। রাজিয়া বলে নুরাতের কাছে নিয়ে গেল ফোন। নুরাত বই পড়ছিল। আজকে সে স্কুলে যায়নি। রাজিয়া নুরাতকে ফোনটা দিয়ে কথা বলতে বলে ঘর থেকে বেরিয়ে এলো। রাজ আর নুরাত কথা বলতে লাগলো। রাজ কেমন আছো? কি করছো? নুরাত ভালো আছি, পড়ছিলাম। আপনি? রাজ শুয়ে আছি। স্কুলে যাও নাই কেন? বলেছিলাম না ভালো করে পড়াশোনা করতে। নুরাত স্কুলে যাইনি, শুধু পড়ছিলামই তো। রাজ আচ্ছা বুঝলাম। নুরাত আরো কিছুক্ষণ কথা বলে কল কাটলো দুজনে। রাজ নুরাতের সাথে কথা বলা শেষে তার বাবার সাথে কথা বলল। জীবন নদীর স্রোতের মতো আর সময়ও কেটে গেছে 3 মাস।
নুরাতের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। রাজের সাথে খুব কমই কথা হয় এখন। রাজ তার কাজ নিয়ে ব্যস্ত আর নুরাত তার পড়াশোনা নিয়ে। রাজের কথায় আরমান নুরাতকে একটি ফোন কিনে দিয়েছে। দেখতে দেখতে নুরাতের পরীক্ষাও শেষ। আরও 1 মাস কেটে গেল। নুরাতের এসএসসি রেজাল্ট বের হবে আজ দুপুর 10টার পর। নুরাত অনেক চিন্তায় আছে। তার বারবার মনে পড়ছে রাজের বলা কথা। রাজ বলেছিল নুরাতকে, রেজাল্ট ভালো করতেই হবে। উদ্ধৃতি চিহ্ন। নুরাতকে তার সব বন্ধু, বাড়ির লোক সবাই সান্ত্বনা দিচ্ছে। রাজের সাথে এখন কথাও হবে না, ঘুমাচ্ছে এখন সে। শেষ পর্যন্ত রেজাল্টটা আসলো। নুরাত ঘরে বসে আছে। আরমান চৌধুরী এক বাটি মিষ্টি নিয়ে ঘরে আসলো। নুরাতকে মিষ্টি খাইয়ে বলল, আরমান, তুই A+ পেয়েছিস। নুরাত এই কথা শুনে মহা খুশি। খুশিতে সে কান্না করতে লাগলো। সবাই অনেক খুশি। নুরাতের রেজাল্টে কথা শুনে রাজ তার মামা বাসার সবাইকে মিষ্টি খাইয়েছে, তার বন্ধুদেরও। রাজ USA-তে তার বন্ধুদের নিয়ে একটি কোম্পানি খুলেছে। সেটা নিয়ে সে এখন অনেক ব্যস্ত। দেখতে দেখতে 6টা বছর পেরিয়ে গেল। নুরাতও বড় হয়ে গেছে, ম্যাচিওর হয়ে গেছে। দেখতেও অধিক সুন্দরী হয়েছে। উচ্চতা আগের চেয়ে একটু বেশি, 5 ফুট 2 ইঞ্চি। দুষ্টুমি আর কথা বলা একই রকম আছে। সে এখন অনার্স শেষ বর্ষে পড়ে। আরমান নুরাতকে বলেছেন তারপরে এই চৌধুরী বাড়ির ব্যবসা তাকেই সামলাতে হবে। কি আর করার, রাজ তো নিজের কোম্পানি নিয়ে ব্যস্ত। তাই নুরাতের উপর দায়িত্ব পড়েছে। রাজ এই 6 বছরে একবারও দেশে আসেনি। সেটা নিয়ে রাজের উপর ভীষণ অভিমানী সকলে। নুরাতের অভিযোগের শেষ নেই। নুরাত থেকে বন্ধুদের সাথে ফুচকা খেতে এসেছে। রোহা, কিরে নুরাত, তোর কাজিন লাভ কবে আসবে? নুরাত, জানি না রে। একটু থেমে আবার বলল, আচ্ছা থাক তোরা বাসায়। উদ্ধৃতি চিহ্ন। কথার মাঝে একটা ছেলে এসে নুরাতের হাত ধরে বলল, কেন বেবি, বাসায় কে আছে? এত তারা কিসের? উদ্ধৃতি চিহ্ন। নুরাত ছেলেটিকে কিছু বলার আগের কেউ ছেলেটার মুখে ঘুষি মারল কে যেন। আকস্মিক ঘটনায় সবাই হতভম্ব হয়ে গেল। নুরাত পেছনে ফিরে দেখে তার স্বামী তার রাজ দাঁড়িয়ে আছে। রাজ ভীষণ রেগে আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে চোখ মুখ লাল হয়ে আছে। নুরাত একটু ভয় পেল, কারণ রাজকে এত আগে কখনো দেখে নাই। রাজ আবার মারতে যাবে, তখন নুরাত রাজকে আটকালো আর বলল, নুরাত প্লিজ ঝামেলা করবেন না, বাসায় চলুন। রাজ কোনো কথা না বলে নুরাতের হাত ধরে টেনে গাড়িতে বসালো। বাসায় পৌঁছানো অবধি কেউ কোনো কথা বলে নাই। রাজ নুরাতের হাত ধরে টেনে তার ঘরে নিয়ে গেল। নিচে রাজের মা অনেকবার তাদের ডেকেছে। রাজ বেডে বসে নুরাতকে বলল, রাত ফ্রেশ হয়ে এসো। নুরাত রাজের কথা মতে কাবার থেকে জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল। নুরাত মাথায় তাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হলো। রাজের সামনে গিয়ে দাঁড়ালো। রাজ নুরাতকে কোলে বসালো আর ঘাড়ে মুখ গুজে দিল। নুরাতের গা ঝিম মেরে গেল। রাজের এরকম ছোঁয়া অনেক বছর পর সে অনুভব করলো। রাজ নুরাতের ঘাড়ে মুখ গুজেই বলতে লাগলো, আমি ছাড়া অন্য কেউ তোর গায়ে হাত দিলে আমি তার হাত কেটে ফেলে দেব। উদ্ধৃতি চিহ্ন। নুরাত রাজের মুখে এই প্রথম তুই সম্বোধন পেল, তাই রাজকে জিজ্ঞেস করলো, আপনি আমাকে তুই করে বললেন? উদ্ধৃতি চিহ্ন। রাজ, আমার যা ইচ্ছে আমি তোকে তাই বলে ডাকবো। কেন, তোর কোনো সমস্যা আছে? নুরাত রাজকে জড়িয়ে ধরে বলল, না, আপনার সব কথা আমি শুনতে রাজি। উদ্ধৃতি চিহ্ন। কয়েকদিন কেটে গেল। নুরাত আর রাজ জমিয়ে সংসার করছে। নুরাতের অনার্সের ফাইনাল পরীক্ষা শুরু হবে। সে পড়াশোনা নিয়ে ব্যস্ত, আর রাজ তার নতুন কোম্পানি নিয়ে খুব ব্যস্ত। আরমান তার ছেলেকে সম্পূর্ণ সাহায্য করছে নতুন কোম্পানির জন্য। তার ছেলে নিজের নামে কোম্পানি খুলেছে, নিজেকে কর্মঠ হয়েছে, সেটাই তার কাছে অনেক। 3 মাস কেটে গেল। নুরাতের পরীক্ষা শেষ, সে এখন অবসরে আছে। কিন্তু রাজ দিন দিন ব্যস্ত বেশি হয়েছে। নুরাতের তা নিয়ে অনেক অভিযোগ। সে বলে, 6 বছর দূরে ছিল, তাতেও তার ব্যস্ততা শেষ হয়নি, এখন নাকি তিনি আরো বেশি ব্যস্ত। উদ্ধৃতি চিহ্ন। রাজ ও নুরাতের বিবাহ বার্ষিকী আজকে। নুরাত রাজের জন্য অপেক্ষা করছে। সেই সকালে নুরাতের ঘুম থেকে উঠার আগেই চলে গেছে কাজে। রাত 8টা বাজে, এখনো বাড়ি ফিরে নাই। নুরাত অনেকবার কল করেছিল, রাজ বারবার কল কেটে দিচ্ছিল। নুরাত রাগ করে সোফায় বসে আছে, গালে হাত দিয়ে। ওই মুহূর্তে রাজ ঘরে প্রবেশ করলো। নুরাত উঠে দাঁড়ালো, কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগে রাজ তার হাতে একটা ব্যাগ দিয়ে বলল, রেডি হয়ে এসো। উদ্ধৃতি চিহ্ন। নুরাত, কেন? রাজ একটু ধমকে বলল, রাজ, যেটা বলছি সেটা করো, যাও। নুরাত আর কেন কথা না বাড়িয়ে ওয়াশরুম গিয়ে রেডি হয়ে বেরিয়ে এলো লাল রঙের একটি গাউন পরে।
রাজের চোখ যেন আটকে গেল নুরাতকে দেখে। সে কোনো রকম চোখ সরিয়ে নুরাতের হাত ধরে নিচে নেমে গাড়িতে উঠল। নুরাত রাজকে কিছু জিজ্ঞেস করলো না, চুপ করে বসে রইল গাড়িতে। গাড়িটা একটি রেস্টুরেন্টের সামনে দাঁড়ালো। রাজ নুরাতের হাত ধরে রেস্টুরেন্টে প্রবেশ করলো। রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করতেই নুরাত অবাক দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে আছে। কারণ তার শ্বশুর শাশুড়ি, চাচা চাচি, দুই ভাই রাহান আর তুষার আরও অনেক আত্মীয় বন্ধুরা। রাজ নুরাতের কানের কাছে গিয়ে স্লো ভয়েসে বলল, কি ভেবেছিলে আমাদের বিবাহ বার্ষিকী ভুলে যাব? উদ্ধৃতি চিহ্ন। একটু থেমে আবার জোরে করে বলল, কেমন লাগলো সারপ্রাইজ? উদ্ধৃতি চিহ্ন। নুরাত কি বলবে ভেবে পাচ্ছেন না, কান্না করে দিয়েছে। তারা সবাই আড্ডা দিয়ে খাবার খেয়ে বাড়ি ফিরল রাত 12টার পর। যে যার ঘরে চলে গেল এবং ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। নুরাত রাজকে জড়িয়ে ধরে আছে, তেমন রাজও তার স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে শুয়ে আছে। নুরাত কিছু একটা ভেবে রাজকে বলল, একটা কথা জিজ্ঞেস করব। উদ্ধৃতি চিহ্ন। রাজ চোখ বন্ধ করে বলল, নুরাত, আচ্ছা, আমি আপনার জীবনে আসার আগে কি আপনি কাউকে ভালোবাসতেন বা পছন্দ করতেন? নুরাত রাজের মুখের দিকে তাকিয়ে কথাটি বলল। রাজ চোখ খুলে নুরাতের দিকে তাকালো। দেখল তার স্ত্রী অতি আগ্রহে উত্তর শোনার জন্য তার দিকে তাকিয়ে আছে। রাজ একটু রাগী গলায় বলল, একবার জিজ্ঞেস করেছিস ভালো, কিন্তু দ্বিতীয়বার যেন এ ধরনের কথা না শুনি। নুরাত কোনো কথা না বলে রাজের বুকে মুখ গুজে জড়িয়ে ধরল। রাজ বুঝল নুরাত ভয় পেয়েছে আর মনও খারাপ করেছে। রাজ বলল, আমার জীবনে কোনো দ্বিতীয় নারী নেই, না আগে ছিল। আমার প্রথম ভালোবাসা তো তুই, আমার প্রথম স্পর্শ করা নারী তুই, অন্য কেউ না। উদ্ধৃতি চিহ্ন। নুরাত কথাটি শুনে রাজের মুখপানে তাকালো, আর রাজের ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ালো। রাজকে আর পাইকে সে তার স্ত্রীর থেকে অনুমতি পেয়ে গেল। এভাবে তারা প্রণয়ের সাগরে ডুব দিল। তার সাক্ষী রইল প্রকৃতি আর রাতের পাখিরা। সমাপ্তি। গল্পটা এখানেই শেষ করলাম। বেশি বড় করি নাই, ছোট গল্প হিসেবেই রাখলাম। প্রথম গল্প ছিল তাই। ভালো লাগলে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন। নিয়ে আসবো আরো একটা সুন্দর গল্প। আল্লাহ হাফেজ।